প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক। আমরা শুরুতে যাব প্রফেসর মেজবার কাছে। প্রফেসর মেজবা, ডাকসু এবং জাকসু নির্বাচন রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। এর আলোচনার মূল কারণ হলো ফলাফল এবং একই সঙ্গে অনেক দিন পর একটা নির্বাচন। বহু বছর পর যে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ছাত্র রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে কি নতুন কোনো বার্তা পাওয়া যাচ্ছে? যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুটোই হচ্ছে বাংলাদেশের প্রথম সারির দুটি পাবলিক ইউনিভার্সিটি এবং দেশের সর্বোচ্চ মেধাবী ছাত্ররা এখানে পড়াশোনা করে। এটি এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ এই কারণে যে ঠিক এক বছর আগে একটা যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পরে যে তরুণ সমাজ এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, এখানে শুধুমাত্র তাদের ভোটাধিকারের ব্যাপারটা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের চাওয়া, এইটা কিন্তু এই ভোটের মাধ্যমে ফুটে আসার একটা জিনিস আমরা দেখতে পাতাম, একটা মাধ্যম আমরা, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি প্রকৃতপক্ষে তারা কি চায়। জুলাই বিপ্লবে তারা অংশ নিয়েছিল, এটা ঠিক আছে, কিন্তু তারা আসলে কি চায়, কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, কোন ধরনের সরকার ব্যবস্থা চায়, কোন ধরনের বিশ্ববিদ্যালয় চায়, বিশেষ করে কোন ধরনের বিশ্ববিদ্যালয় চায়, এই জায়গা থেকে আমরা কিন্তু আজ করতে পারি তারা কি ধরনের ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চায়। যেমন প্রথম দিকে আমরা বলতে পারি যে ধরেন ছাত্রলীগ যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল, ছাত্রলীগকে তাড়ানোর মধ্য দিয়ে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে প্রথম ছাত্ররা আগে ছাত্রলীগকে বিতাড়িত করেছে এবং এই বিতাড়িত করার মধ্য দিয়েই কিন্তু জুলাই বিপ্লবে যে আমরা সফল হতে যাচ্ছি তার প্রথম সিমটমটা আমরা দেখতে পেয়েছি। ছাত্রলীগকে প্রথম প্রত্যেকটা ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছিল। কেন বিতাড়িত করলো, কেন এত ঐক্যবদ্ধ হলো ছাত্রলীগের বিরুদ্ধে? দীর্ঘ সময় তারা ছাত্রলীগের যে অন্যায় অত্যাচার, যে গেস্ট রুম, যে নির্যাতন, যে টর্চার সেল এবং পুরো বিশ্ববিদ্যালয়গুলোকে তারা জাহান্নাম বানিয়ে রেখেছিল। প্রত্যেকটা ছেলে মেয়ে, আমি সবসময় যে কথাটা বলি, একটা মেয়ে যে তেলাপোকা দেখলে ভয় পাইতো, যে মেয়েটা, সেই মেয়েটা এসে অস্ত্রের সামনে দাঁড়িয়েছিল, ছাত্রলীগের রামদার সামনে এসে দাঁড়িয়েছিল। দাঁড়ানোর পরে তারা এই বিপ্লবে সফল হয়েছিল। সো ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এই তরুণ প্রজন্মের মানে তারা কি চায় আসলে সেটা আমরা একটা বুঝতে পারলাম। ঠিক আপনি যেমনটি বললেন যে বিশাল ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, মূলত আলোচিত হওয়ার কারণটা হচ্ছে এটা যে তারা কি চায় সেটা আমরা এই নির্বাচনের মধ্যে দিয়ে বুঝতে পারছি। এখন প্রশ্ন আসবে তারা কি চায়। তাদের চাওয়াটা ছিল যে এমন একটা ক্যাম্পাস হবে যে ক্যাম্পাসে প্রত্যেকটা ধর্ম, বর্ণ, গোত্র, দল নির্বিশেষে সবাই এমন একটা শান্তিপূর্ণ ক্যাম্পাস চায় যে ক্যাম্পাসে তার জীবন, তার পড়াশোনা, তার একাডেমিক এনভায়রনমেন্ট নিরাপদ। এখানে কেউ তাদের এই নিরাপত্তার হুমকি হিসাবে কেউ দাঁড়াবে না, এক নাম্বার। দুই নাম্বার, তারা চাচ্ছে এমন একটা ক্যাম্পাস যেখানে ছাত্র রাজনীতি থাকবে কিন্তু সেখানে লেজুর বৃত্তি থাকবে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেই চাওয়ার প্রতিফলন কিন্তু ঘটেছিল ছাত্র সংগঠনগুলোর নির্বাচনী প্রচারণার মধ্যে। আপনি খেয়াল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ছাত্র সংগঠনগুলো কোনো নেতার নামে ক্যাম্পাসে স্লোগান দেয়নি। কেন দেয়নি? ভয়ে দেয়নি। তারা তাদের চাওয়াটা হচ্ছে, তাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে এইটা যদি আমরা, মানে তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে এটা যদি আমরা করি সাধারণ ছাত্ররা এটা গ্রহণ করবে না। তাহলে কত বড় ইম্প্যাক্ট জাতীয় রাজনীতির উপরে এই সাধারণ ছাত্রদের যে একটা প্রেশার গ্রুপ তৈরি হয়ে তারা যে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে, এটা কত বড় ইম্প্যাক্ট এটা থেকে আমরা বুঝতে পারি। প্রত্যেকটা ছাত্র সংগঠন ভয়ে তটস্থ ছিল যে ছাত্ররা কি চায় সেটা আমরা অ্যাড্রেস করার জন্য সবাই এখানে সচেষ্ট ছিল। রেজাউল করিম রনি, এই যে দুটো নির্বাচন হল, সেটি ছাত্র রাজনীতির তো একটা ক্যারেক্টার বদলাতে বাধ্য করবে, যেটা প্রফেসর মেজবা ইঙ্গিত দিয়েছেন। সামগ্রিক রাজনীতিতে কি নতুন কোন ইঙ্গিত দিচ্ছে? 5 তারিখে ঘটনাটা ঘটছে, আমরা যেটাকে বলি যে একটা প্যারাডাইম শিফট ঘটনা ঘটে গেছে, পাটাতন পরিবর্তন হয়ে গেছে। আমরা নতুন যুগে প্রবেশ করে গেছি এবং নতুন যুগে প্রবেশ করার ক্ষেত্রে আমরা কোন ধরনের রাজনীতি চাই না সেইটার একটা রায় আমরা দিয়ে দিই, সেটা আমরা সবাই জানি। আমরা ক্যাডার ভিত্তিক রাজনীতি চাই না, আমরা মাস্টার পাওয়ার, আমার নেতার জয়ধ্বনি যেটা বলা হলো, আমরা পোস্টার ফেস্টুনে ছেয়ে যাবে রাজপথ, হ্যাঁ, রাস্তাঘাট ময়লা স্তূপ হয়ে যাবে, এরকম রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা যে রাজনীতিটা দেখতে চাই সেটা হলো যে রাজনৈতিক দল বা নেতারা থাকবে হইলো পুকুরের পানি, পুষ্করিণীর পানি, মাছ যেরকম নিচে থাকে
ওইভাবে থাকবে, আর পুষ্করের পারে পানি যেরকম উপরে থাকে ওইভাবে নাগরিকরা থাকবে। নাগরিকরা দেখেন, এই ঘটনাটা আমাদের বুঝতে হবে যে এই যে জেনজি রেভলিউশন, যেটা আজকে একটা গ্লোবাল ফেনোমেনা, যেটা বাংলাদেশে সফল হওয়ার মধ্য দিয়ে আজকে কিন্তু এটা একটা গ্লোবাল ফেনোমেনাতে পরিণত হয়েছে। সাউথ এশিয়াতে অনেকগুলো দেশে আপনি দেখতেছেন, এবং এটা অন্যান্য দেশগুলোতেও এটার যে স্পার্ক সেটা ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। ফলে এইরকম একটা থার্ড ওয়ার্ল্ডের একটা কর্নারের দেশ, যে দেশের নাম উন্নত বিশ্বের অনেক নাগরিক জানেই না, সেরকম একটা দেশের একটা ফেনোমেনা, এটা গ্লোবাল ফেনোমেনায় পরিণত হচ্ছে। ফলে বিষয়টাকে সারা দুনিয়া বুঝতেছে, আপনি বুঝতেছেন না ঘরের মধ্যে থেকে। মক্কার লোক হজ পায় না বলেন না, আপনার অবস্থা হচ্ছে সেরকম। তো ফলে এই যে একটা গ্লোবাল স্কেলের একটা ঘটনা আপনি ঘটায় ফেললেন, এইটার মধ্য দিয়ে এই যে স্পিরিটের কথা আমরা বারবার বলি, এটার মধ্য দিয়ে আসলেই রাজনীতি কেন, আপনার পুরা ইতিহাসের যে এই ধরনের বয়ান বা ন্যারেশন বা যে ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আপনি ছিলেন, যেটাকে এক কথায় বলা যায় যে আপনার সোশ্যাল কন্ট্রাক্ট যেটা ছিল, এটা চেঞ্জ হয়ে গেছে। ফলে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট রিনিউ করার ক্ষেত্রে পুরানা রাজনৈতিক কাঠামোর মধ্যে থেকে আপনি করতে পারছেন না, আপনি করতে পারবেন না। তাহলে আপনাকে এটা সবচেয়ে বড়, আমি যে কথাটা প্রথম দিনই বলছিলাম যে 5 তারিখের পরে গণ অভ্যুত্থান সমস্ত রাজনৈতিক দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে, এটা অ্যাডাপ্ট করার ক্ষেত্রে। কারণ অভ্যুত্থান মানে কি, অভ্যুত্থান হওয়ার মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। আপনার সেকেন্ড রিপাবলিক আলাপ করে লাভ নেই আপনার। হ্যাঁ, আপনি অপ্রস্তুত তাই বলে বসন্ত আসবে না, বসন্ত আসবে। আপনি প্রস্তুত নিতে পারেন, এটা আপনার সমস্যা। তো কোকিল তো বসে থাকবে না, বসন্ত ফুটবে চারদিকে। তো অভ্যুত্থান হয়ে গেছে, সেকেন্ড রিপাবলিক কায়েম হয়ে গেছে। এবার আপনি এটা ধরে রাখবেন কিভাবে, এটা কন্টেন করবেন কিভাবে, রাজনৈতিক দল হিসাবে আপনার সেটা দায়িত্ব। সেটা আপনি ফেল করছেন, প্রথম দিন থেকে আপনি ফেল করে যাচ্ছেন। ফেল করার মধ্য দিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা দেখেন, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে জয়ী হয়েছে কারা? ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ। পলিটিক্যাল পার্টিজান যে অ্যাটিচিউডটা, সেইটা সাধারণ শিক্ষার্থীরা নিচ্ছে না। সাধারণ শিক্ষার্থীরা এই যে অভ্যুত্থানের পরে এই যে মিশেল ফুকো যেটা বলছিল যে ক্ষমতা সবসময় ফাংশন করে টপ টু বটম, উপর থেকে নিচে। কিন্তু যখন একটা অভ্যুত্থানের ঘটনা ঘটে যায়, তখন ক্ষমতার এই ফাংশনাল ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়। তখন ক্ষমতা কিভাবে ফাংশন করে? বটম টু টপ। ক্ষমতা চলে গেছে মানুষের হাতে, সাধারণ শিক্ষার্থী। নেতা হচ্ছে কি? সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী। এটাই হবে, এটাই হওয়ার কথা, এটাই অভ্যুত্থান। ফলে সেইখানে রাজনৈতিক দল হিসাবে আপনারও ভূমিকা আছে, আপনারা সবাই অভ্যুত্থানের পার্ট। কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার রাজনীতিকে রাজনৈতিক নেতা কর্মীর একটা এজেন্সি মনে করেন। এটার সাথে জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক, যেটা চিল্লাইতে চিল্লাইতে গলা শুকাই গেল আমার, যে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কোথায়? জনগণের সম্পর্ক স্থাপন করার যে রাজনীতিটা, সেইটা আপনি শুরু করতে যদি না পারেন, তাহলে যেটা হবে, এই যে এখন ডাকসু ইলেকশন বা আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর যে ইলেকশন, সেই ইলেকশনের মধ্য দিয়ে এই ফেনোমেনাটা আপনি রিড করতে পারবেন যে সাধারণ ছাত্র জনতা বা সাধারণ শিক্ষার্থী তারা তাদের স্বরাজ চায়। যদি আমরা পুরানা কথা ধার করে বলি, তারা তাদের স্বরাজ চায়, তারা কোনো প্রতিষ্ঠিত সকল দলের মোনার্কি চায় না, সেটা যে দলেরই হোক। আমি বলছি আমাদের এক্সিস্টিং। ফলে আপনারা রাজনৈতিক দল হিসাবে তাহলে আপনাদের সাথে জনগণের যে ট্রাস্টের সম্পর্কের একটা ঘাটতি ঘটে গেছে, এটাকে রিয়েলাইজ করবেন না? এটা তো রিয়েলাইজ করা উচিত ছিল আরও 1 বছর আগে। 1 বছর পরে এখন আবার ইলেকশনের মধ্যে দিয়ে আবার এটা একটা সুযোগ আকারে, কলিং আকারে হাজির হয়েছে। সেইটা না করে আপনারা যদি এখনও দলীয় প্রতিযোগিতায় মগ্ন থাকেন, আপনারা সুবিধা করতে পারবেন না। আপনাদের রাজনীতিটাকে জনগণের কাছে উইন করানোর জন্য যেই রাজনৈতিক পরিসরের সাথে জনগণের সম্পর্ক স্থাপন করার যে রাজনীতিটা করার কথা একটু আগে বললাম, সেটা না করে যদি আপনারা আপনাদের সংগঠনের প্রাইডে ভোগেন যে আমার সংগঠন সুগঠিত বা আমার সংগঠন সবচেয়ে বড়, তাহলে এন্ড অফ দ্য ডে জনগণ আপনাদেরকে বর্জন করবে। একটা প্রশ্ন রনি, সেটি হলো যে আমরা ভেবেছিলাম, এটা আপনিও এই টকশোতে, আমাদের এই টকশোতে বারবার বলেছিলেন, কিন্তু আমরা ফলাফল দেখলাম না। সেটি হলো যে গত 1 বছরে যে পাটাতন বদলে গেল, নতুন একটা বয়ান আমরা আশা করছিলাম রাজনৈতিক দলগুলো কথায় এবং আচরণে দুভাবেই, কিন্তু আমরা দেখলাম যে তারা পুরনো বয়ান নিয়ে রয়েছে। এবং সবচেয়ে আশঙ্কাজনক হলো তারা এমন কিছু বয়ান সামনে নিয়ে এসেছে যেগুলো আসলে মূলত আওয়ামী বয়ান। 5 তারিখের পরে বাংলাদেশে একটা, এটাকে আমি বলছিলাম পোস্ট ন্যারেটিভ যুগ আমাদের। কারণ এখানে যে ন্যারেটিভটা ছিল, এটা মুক্তিযুদ্ধের চেতনা বলেন, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সংস্কৃতির নামে একটা ট্রাইবাল গোত্রভিত্তিক একটা ফ্যাসিস্টিক ন্যারেশন,
সেই বয়ানের বিরুদ্ধেই জেন জি জেনারেশন রায় দিয়েছে। এখন আর আপনার কোনো বয়ান দরকার নেই, সবাই জানে বাংলাদেশ সবার আগে, সবাই একটাই বয়ান, বাংলাদেশের স্বার্থ। সেই স্বার্থটা কায়েম করার ক্ষেত্রে আপনি নাগরিক, বাংলাদেশে মানুষের বিকাশ হয়নি, বিকাশ করতে দেয় না এই আওয়ামী স্ট্রাকচার, এই 54 বছরের বয়ান। একটা ব্যক্তির বিকাশের জন্য রাষ্ট্র যেটা করবে, রাষ্ট্র তার ফ্রিডম কে এনশিওর করবে, তার রাইটস এনশিওর করবে। সে কি বিশ্বাস করে না করে এটা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ না, সে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে এটা গুরুত্বপূর্ণ না, তার অধিকার সে ঠিকমতো পাচ্ছে কি না পাচ্ছে এটা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি 54 বছরে বয়ানের নামে যে রাজনীতি করছেন, তাতে দেখা গেছে তুমি কি বিশ্বাস করো বাবা, তুমি যদি এইটা বিশ্বাস করো তাহলে তুমি আমার লোক, তুমি যদি এটা বিশ্বাস না করো তাহলে তুমি আমার লোক না, তুমি পাকিস্তানি, তুমি জঙ্গি, তুমি জামাত, তুমি বিএনপি, হ্যানতেন। এই জায়গার থেকেই তো আমাদের 5 তারিখের পরে বের হওয়াটা। সেই জায়গার থেকে আমার পরিচয় কি, আচ্ছা তুমি হিন্দু না মুসলমান, বিএনপি না জামাত না এনসিপি, কিচ্ছু না, তুমি নাগরিক, তোমার সমস্যা কি সমাধান হচ্ছে না, আমি কি করতে পারি রাষ্ট্র হিসাবে। বলে 5 তারিখের পরের রাজনীতি কি হবে সেটা আমি বহুবার বলছি, সেটা হলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, সেবাই রাজনীতি। আলাদা করে রাজনীতি কোনো দরকার নেই, বিএনপির আলাদা করে কোনো দল করার দরকার নেই। কার সেবা? সব দল মানুষের সেবা, কিন্তু এরা তো সবাই নিজেদের সেবায় নামছে। হ্যাঁ, এই ধরেন অমুক দল তমুক দল না, সব দলই স্বেচ্ছাসেবক দল। 5 তারিখের পরের রাজনীতি কি? স্বেচ্ছাসেবক দল যেটা, এটাই রাজনীতি। কিন্তু আপনি এত পকেট, এত দল, এত নেতা, হ্যাঁ, তারপরে লোক জায়গায় জায়গায় আপনার হওয়ার কথা ছিল কি, সেবার হাট বসার কথা ছিল, আপনি জায়গায় জায়গায় চাঁদার হাট বসাচ্ছেন। হ্যাঁ, তো মানুষ আপনার সাথে আসবে কিভাবে, মানুষ আপনাকে ট্রাস্ট করবে কিভাবে? ফলে এখানে পলিটিক্যাল এজেন্সি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা 5 তারিখের পর একটা পলিটিক্যাল এজেন্সি হয়ে ওঠার যে প্রতিযোগিতা শুরু করা দরকার ছিল রাজনৈতিক দলগুলোর, সেটা শুরু করার ক্ষেত্রে প্রথম কাজ ছিল তার নিজ নিজ দলগুলোর মধ্যে ক্র্যাকডাউন চালানো। সেটা বিএনপির ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আছে সেটা কাটায় ওঠা, জামাতের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আছে সেটা জামাতের কাটায় ওঠা। তো ফলে এইটা না করার মধ্যে দিয়ে আপনাদের যার যার কাঠামো অটুট রেখে, আমি মনে করি ডাকসু ইলেকশনে শিবির সমর্থিত প্যানেলের যে জয়, এই জয়টাকে জামাত যদি মনে করে যে তার পলিটিক্যাল জয় হয়ে গেছে, ভুল করবে সে। তার পলিটিক্সটা এখনো বহু দূর, এটি একটা গণসংগঠন, ম্যাস পিপলের সংগঠন হয়ে ওঠার ক্ষেত্রে এখনো বহু দূর তাকে হাঁটা বাকি আছে। ফলে এখনো যদি সে, এই জন্য এই কুখ্যাত হিটলারের একটা কথা আছে যে ডিম ফোটার আগেই বাচ্চা গণনা করতে নাই। হ্যাঁ, ফলে আপনি এখন যদি বাচ্চা গণনা করতে থাকেন, তাহলে আপনার যে পসিবিলিটি আছে এটা কিন্তু আপনি রিকগনাইজ করতে পারবেন না। ফলে আপনাকে অনেক দূর যেতে হবে, আপনাকে রিয়েলি একটা গণসংগঠন বা ম্যাস পিপলের সংগঠন হয়ে ওঠার ক্ষেত্রে। হ্যাঁ, আপনার স্ট্র্যাটেজি এখানে উইন করছে ডেফিনেটলি, কিন্তু এই স্ট্র্যাটেজি সবসময় উইন করবে আপনার পলিটিক্সের বিকাশ না হলে এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস, এই ওভার কনফিডেন্স আপনার পতনের কারণ হবে আগামী দিনে। অন্যদিকে বিএনপিকে তার রাজনীতিটা শুরু করতে হবে। বিএনপি এখনো তার রাজনীতি শুরু করে নাই। কথাটা শুনলে 1 বছরে কি রাজনীতি করেছে? 1 বছরে তারা শুধু প্রতিক্রিয়া দেখাইছে, এই ইস্যুতে প্রতিক্রিয়া, এই ইস্যুতে প্রতিক্রিয়া, এই ইস্যুতে প্রতিক্রিয়া দেখানো তো আপনার রাজনীতি না। মানে তাকে ক্রিয়াশীল হতে হবে, তো প্রোডাক্টিভ, প্রোঅ্যাক্টিভ গঠন করা। কি গঠন করছে বিএনপি 1 বছরে? এই বিষয়ে সে প্রতিক্রিয়া দিয়েছে, ওই বিষয়ে মতামত দিয়েছে, ওই বিষয়ে দ্বিমত দিয়েছে। এর বাইরে গঠনটা করছে কি আমরা দেখান। হ্যাঁ, একটা জিনিস গঠন করছে, 5 তারিখের পরে যেই লেভেলের অরাজকতা খুনাখুনি হওয়া দরকার ছিল, কথা ছিল, আওয়ামী লীগ যেটা প্রিডিক্ট করছিল সেটা তারা ঠেকাইছে। সেটা তারা খুবই ভালো কাজ করছে। এবং তারেক রহমানের যে বক্তব্যটা আমি মনে করি ঐতিহাসিক বক্তব্য, উনি মানে ওনার নেতাকর্মীরা তো কি করছে আমি জানি না, মানে কতটুকু বুঝতে পারে। উনি যখন বললেন যে আপনার শত্রু যদি আপনার কাছে নিরাপদ না থাকে, আপনি শত্রুর মতো যদি আচরণ করেন, তাহলে আপনি বিজয়ী হওয়ার পরেও শত্রুর সাথে আপনার কোনো পার্থক্য নাই, তফাৎ নাই। ফলে আপনি যে বিজয়ী, এটা আপনি আপনার আচরণের মধ্য দিয়ে প্রমাণ করেন। হ্যাঁ, ফলে এটা অনেক বড় মেসেজ। আপনি ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থানে বিজয় লাভ করলেন, কইরে আপনি আওয়ামী হাসিলত যদি সবার আগে চর্চা করা শুরু করেন, আপনি আওয়ামী লীগের চেয়ে খারাপ। ফলে এইটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং এই যে রিয়েলাইজেশনের পলিটিক্সটা, এইটাকে যদি উনি কন্টেইন করতে পারে, এটা যদি নেতাকর্মীরা দেখেন, একজন নেতা সফল হয় কখন? যখন সে যা চাইবে তার নেতাকর্মীরা তা চাইবে। হাসিনা কেন সফল? হাসিনা যেভাবে খুনের মচ্ছব করতে চাইছিল, এটা রুট টু রুট আওয়ামী লীগের লোকজন চাইছে, সফল সেই কারণে। এখন আপনার নেতা কি চায় আর আপনি কি চান, এইটার মধ্যেই আপনার রাজনীতির ব্যর্থতা লুকিয়ে আছে। প্রফেসর মেজবা, ডাকসু নির্বাচনের ফলাফলের ব্যাপারে কোনো রাজনৈতিক বিশ্লেষকদের একটি মন্তব্য রয়েছে এবং সবাই একটা একমত হয়েছে এই বিষয়ে। সেটি হলো যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঘটনায় কিন্তু এই নির্বাচনের প্রভাব ফেলেনি। মূল রাজনৈতিক দলগুলোর বিশ্ববিদ্যালয়ের বাইরে যে মাঠে আচরণ, সেটাও একটা প্রভাব ফেলেছে। একটি পত্রিকা ছাত্রদলের এই বিপর্যয়ের ব্যাপারে একটা কথা বলেছে
যে ডাকসু নির্বাচনের আগে জুলাই নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য বহুল বিতর্কিত, এখন এই মুহূর্তে দলীয় পদ স্থগিত করা হয়েছে, ফজলুর রহমানের একটি বিতর্কিত মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। জুলাই যারা আন্দোলন করেছে তাদের ব্যাপারে কি বলেছিল আপনি জানেন? ভয়ঙ্কর এক কথা বলেছিল, মানে জুলাই যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণদেরকে, উনি অস্বীকার করে শুধু করেন নাই, বরঞ্চ আরো খারাপ কথা বলেছিলেন। এরপরে এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর গত এক বছরে দেশের বিভিন্ন এলাকায় খুন, চাঁদাবাজি, লুটপাট, মারামারি, নানান ঘটনাও এই বিএনপির নেতাকর্মীদের নাম এসেছে। এই ঘটনাগুলো কিন্তু স্টুডেন্টরা দেখেছে এবং তারা তাদের মতামতের ব্যাপারে এই বিষয়টা তারা তাদের মধ্যে কাজ করেছে। এখন প্রশ্ন হলো, এই ফজলুর রহমানের মতো লোকেরা যদি বিএনপিতে থেকে বক্তব্য রাখা শুরু করে, যে ধরনের রাখছে, সেটা তো দলটার জন্য যে কিভাবে নেতিবাচক প্রভাব ফেলছে তার একটি প্রমাণ অন্তত ডাকসু। অনেকগুলো কারণে বিপর্যয় ঘটেছে ছাত্র দলের, কিন্তু এটি একটু কারণ। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? জি, আপনি ঠিকই বলেছেন, কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ছেলেপেলেরা যারা থাকে এরা কিন্তু ছোট্ট বাচ্চা না, এরা দেশের নাগরিক এবং সচেতন নাগরিক, এবং সবাই প্রায় জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য উপযুক্ত 18 বছরের উপরে। সো তারা শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চিন্তা ভাবনা করে, বিষয়টা একেবারেই সেটা না। তারা প্রতিদিন পত্রপত্রিকা পড়ে, ফেসবুক, ইউটিউব সবসময় তারা শুনতেছে, তারা এলাকায় যায়, তারা আলোচনা করছে। এবং আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, আপনিও পড়ে আসছেন, নিশ্চয়ই জানেন যে বন্ধু বান্ধব মিলে যখন আমরা আড্ডায় বসি তখন কি আলোচনা হয়, সারা দেশ সারা পৃথিবী নিয়ে সেখানে আলোচনা হয়। তো এই জিনিসগুলো তো ছাত্রদের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়েছে অবশ্যই। তো আমি যেটা বলবো, এই যে আপনি নেতৃবৃন্দের কথা বললেন যে তারা কি কথা বলছে, আমি 5 জুলাইয়ের পর থেকে একটা কথা বলে এসেছি যে নিউ এক্সপেকটেশন যে জুলাই থেকে প্রডিউসড হয়েছে, এই নিউ এক্সপেকটেশনকে ধারণ করা রাজনৈতিক দলগুলোর পক্ষে, যারা দীর্ঘদিনের পুরনো পলিটিক্যাল কালচারে যারা অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড, তাদের পক্ষে এই নতুন এক্সপেকটেশনটা ধারণ করা অনেক চ্যালেঞ্জিং। এবং আমি এটাকে বলেছি, আমি একমাত্র বলেছি এই কথাটা, যে পলিটিক্যাল পার্টিগুলো অ্যাডাপ্টেশন ক্রাইসিসে ভুগছে। অ্যাডাপ্টেশন ক্রাইসিসটা কি? যে আমি দীর্ঘদিন থেকে যে চিরায়ত অভ্যাস নিয়ে আমি অভ্যস্ত, আমার পক্ষে নতুন এক্সপেকটেশনকে ধারণ করা, সেই অনুযায়ী চলা, সেই অনুযায়ী কথা বলা, সেই অনুযায়ী বক্তব্য দেওয়া, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা, এটা এর চেয়ে ডিফিকাল্ট আর কোনো কাজ তাদের পক্ষে নাই। তো রাজনৈতিক দলগুলোর প্রধান ব্যর্থতা হচ্ছে এই জায়গায়, যার ফলে নতুন এক্সপেকটেশনকে যারা ধারণ করতে পারবে তারাই এখানে জিতে যাবে। আচ্ছা, এখন বিষয়টা কি হয়েছে আপনি দেখেন যে ছাত্রদের মনোজগতের মধ্যে কিন্তু একটা সেট আপ আছে জুলাইয়ের পরে, প্রত্যেকটা স্টুডেন্টের সেই মনোজগতের সেট আপটা কারা ধরতে পেরেছে এবং সেই অনুযায়ী যারা রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে পেরেছে তারাই এই নির্বাচনগুলোতে এখন জয়ী হচ্ছে। এটা প্রমাণটা কি? এখন বলবেন যে এটা কারা ধরতে পেরেছে কারা পারে নাই, তার প্রমাণটা আমি কিভাবে এক্সপ্লেইন করব? বিষয়টা হচ্ছে যে আপনি ছাত্র দলের 2 জন প্রার্থীর কথা যদি আপনি বলেন, দুজনেই অত্যন্ত যোগ্য প্রার্থী ছিল এবং ছাত্র দলের যে মেইন স্ট্রিম কেন্দ্রীয় লিডাররা আছে তাদের লিডারশিপকে চ্যালেঞ্জ করার মতো মানে একটা এদের চিন্তা ভাবনা আমি ভালো করে খেয়াল করে দেখেছি। তাদের কথা বলার স্টাইল সম্পূর্ণরূপে ভিন্ন। ছাত্রদল কিন্তু অনেক চিন্তা ভাবনা করে 2 জন প্রার্থীগুলোকে তারা সিলেক্ট করেছে, কিন্তু প্রবলেমটা দাঁড়াইলো কোথায় গিয়ে? ব্যক্তি হিসাবে তারা আসলো ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু তারা ছাত্রদের মনোজগতের সেট আপটা কি, মনোজগতের যে সাইকোলজিক্যাল যে সেট আপটা, তারা হচ্ছে ছাত্রদের প্রধান 1 নম্বর তাদের চাওয়া হচ্ছে আগের রাজনীতিতে বিশ্ববিদ্যালয়কে ফিরতে দেওয়া হবে না। আগের ইনভায়রনমেন্টে পোস্ট মানে প্রি 5 জুলাই ইনভায়রনমেন্টে, 5 আগস্ট ইনভায়রনমেন্টে বিশ্ববিদ্যালয়কে তাদের আরও যদি রক্ত দিতে হয় তারা দিবে, কিন্তু ওই অবস্থায় তারা বিশ্ববিদ্যালয়কে ফিরতে তারা দিবে না। এটা কোনোদিনও আর সম্ভব না। আপনি মেয়েদের বিপ্লবী চরিত্রটা খেয়াল করবেন শুধু একমাত্র। তাহলে এটা যদি হয় তাহলে ছাত্রদের যারা ক্যান্ডিডেট ইলেকশন করছে তাদের হচ্ছে মনোজগতের এই জিনিসটা ধরতে পারা। এটা করতে গিয়া যারা যে দলগুলো পরাজিত হলো তারা করলো কি, তাদের অ্যাপ্রোচটা পুরা ছাত্রলীগ যে স্টাইলে ক্যাম্পাসে চলতো, যে স্টাইলে কথা বলতো, যে স্টাইলে অপোনেন্টকে ঘায়াল করার চেষ্টাটা করতো, তারা নির্বাচনী কৌশলে তারা পুরোটাই সেই অ্যাপ্রোচটা গ্রহণ করলো। কেন গ্রহণ করলো এটার আবার কারণ আছে। আমি বললেই যে তারা নতুন অ্যাপ্রোচ গ্রহণ করতে পারবে তা না। পোস্ট আগস্টে তারা নতুন ন্যারেটিভ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, সেই রাজনৈতিক দলগুলোরও ছিল না যে নতুন ন্যারেটিভটা কী হবে। ইভেন জামাত ইসলামেও নতুন ন্যারেটিভ নিয়ে কথা বলতে পারেনি। এক্ষেত্রে
যারা জিতেছে ডাকসু নির্বাচনে তারা কিছুটা এইটাকে অ্যাড্রেস করতে পেরেছে। এখন ছাত্ররা দেখলো যে আমার প্রধান লক্ষ্য হচ্ছে আমি ক্যাম্পাসকে পূর্ব অবস্থায় ফিরতে দিব না, কিন্তু যারা পূর্ব অবস্থার অ্যাপ্রোচ নিয়ে আমার সামনে আসলো, তাহলে ছাত্রদেরকে তো পুরো অপোজিট অ্যাপ্রোচ নিয়ে তারা চলে আসলো। সো অপোজিট অ্যাপ্রোচ নিয়ে যারা আসলো তাদেরকে তো ছাত্রছাত্রী গ্রহণ করবে না, এটা খুবই স্বাভাবিক। যার ফলে দেখেন একটা কম্পিটিটিভ পর্যায়ে আমি সবচেয়ে হতবাক হয়েছি। আমার নিজেরও পারসেপশন ছিল যে মেয়েদের হলে ছাত্রদল ভালো করবে, আমার এটা পারসেপশন আমার পারসেপশন পুরো একেবারে ভুল প্রমাণিত হয়ে গেল। পরে আমি এটা বিশ্লেষণ করে দেখলাম এটার মূল কারণটা হচ্ছে ওই যে ছাত্রদের মনোজগতের সেটআপের বিরুদ্ধে নির্বাচনী কৌশল নিয়ে ছাত্রদের সামনে তারা হাজির হয়েছে। এর মধ্যে দিয়ে কি হলো, ছাত্রদের মনোজগতের যে পারসেপশনটা এটাকে আরো আগুন জ্বালাই দিয়েছে, যে যেটাকে আমি পছন্দ করি না তুমি আবার উঠে নিয়ে আসছো, এখানে একেবারে ধ্বংস করে দিয়েছে সব। সো এটা হচ্ছে নতুন রাজনীতির জন্য নতুন একটা মেসেজ এখানে। এবং আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি যে জেন জি যারা বিপ্লব করেছে তাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, নির্বাচনে ভোটিং বিহেভিয়ার তাদের কি হবে, এদের এই ফ্যামিলিগুলোর ভোটিং বিহেভিয়ার ইনফ্লুয়েসড হবে জেন জি দ্বারা। অর্থাৎ আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হই, জাহাঙ্গীরনগরের ছাত্র হই, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, তাদের ভোটিং বিহেভিয়ার আমার দ্বারা ইনফ্লুয়েসড হবে। আমি কি বলবো, আমি তাদেরকে কোন দিকে ধাবিত করব, তার দ্বারা, কোনো পলিটিক্যাল পার্টির নেতার দ্বারা না। সেটা জামাত ইসলামী হোক, সেটা বিএনপি হোক, সেটা বাম হোক, যেই হোক, ওই স্টুডেন্ট সিদ্ধান্ত নিবে, ওই স্টুডেন্টের সিদ্ধান্তটা ফ্যামিলিতে বেশি ইনফ্লুয়েন্স করবে। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনি যে বললেন যে জাতীয় নির্বাচনে, এটা জাতীয় নির্বাচনে আমি বলবো যে জাতীয় নির্বাচন কেমন হবে বা কি দ্বারা প্রভাবিত হবে তার একটা ট্রায়াল এখানে হয়ে গেল। এবং এর মধ্য দিয়ে যদি রাজনৈতিক দলগুলো সংশোধন না হয়, যদি রাজনৈতিক দলগুলো তাদের ন্যারেটিভের মধ্যে পরিবর্তন না আনে, তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে মূল্য দিতে হতে পারে বলে আমার ধারণা। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি, নতুন করে একটা রাজনীতিতে কথা উঠছে, সেটা হলো যে বিএনপি কি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে যাচ্ছে, অথবা খালেদা জিয়ার যে রাজনৈতিক কৌশল ছিল সেখান থেকে তারা নতুনভাবে কিছু করতে চাচ্ছে কি না, কি বলবেন? সরে গেছে সেটা তো অনেক দিনই সরে গেছে, এটা যে আজকে নতুন সরে গেছে তা না। এবং সরে যাওয়ার কারণেই তো অভ্যুত্থানটা এতদিন পরে হইল। এবং অভ্যুত্থানটাও যদি আপনি দেখেন, অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর বিশাল ত্যাগ আছে, বিশাল স্যাক্রিফাইস আছে, তাদের জান মালের উপর দিয়ে গেছে পুরা সময়টা 15 বছর ধরেই। এবং পুরা ক্রুশিয়াল টাইম জুলাই থেকে আগস্ট পর্যন্ত তারা প্রচুর লোক জীবনও দিছে দলগুলোর। বড় অর্থে বিএনপি বড় দল, বিএনপির বেশি ক্ষয়ক্ষতি স্বাভাবিক। আর জামাতকে ধরেন 15-16 সালের পরে তো এমনভাবে আওয়ামী লীগ ক্র্যাকডাউন চালাইছে, কার্যত জামাত অ্যাক্টিভিটি ফিল্ড লেভেলে চালানোর মতো অবস্থায় ছিল না। তাদের মধ্যে কোনো সার্ভাইভ করাটাই কঠিন ছিল, 15 সালের পরের কথা বলছি। ফলে একতরফাভাবে এখানে আপনার বিএনপির উপর দিয়ে ঝড়টা গেছে, যে কারণে আপনার এই যে ক্যাম্পাসে স্যার যে আলোচনাটা করলেন, বিএনপি কিন্তু ক্যাম্পাস ইলেকশনের ব্যাপারে মনোযোগী হয়েছে ইলেকশনের 20 থেকে 25 দিন আগে।
তার উচিত ছিল 5 তারিখের পর থেকেই নার্সিং করা, তার কি পলিটিক্স। আমরা জানি বিএনপি ডাকসু নির্বাচন চায়নি, সে যেহেতু চায়নি, কোনো ইলেকশনই চায়নি, যেহেতু তারা ভাবছিল যে জাতীয় ইলেকশনের দিকে তাদের সমস্ত ফোকাস, সেই কারণে তারা ক্যাম্পাস কেন্দ্রিক যে রাজনীতিটা দরকার ছিল 5 তারিখের পরে, সেটা শুরুই করছে মাত্র 20-25 দিন আগে ইলেকশনের, যেখানে অন্যান্য দলগুলোর অভ্যুত্থানের শক্তি বলেন বা অন্যান্য দল, শিবির সমর্থিত প্যানেল বা শিবির বা অন্যান্য বাম দল, তাদের প্রস্তুতি কিন্তু অনেক আগের থেকে, মানে অন্তত 5 তারিখের পর থেকে তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, ছাত্রদের সাথে সম্পর্ক করে, সেক্ষেত্রে ছাত্রদল এটা শুরুই করার সুযোগ পায়নি। ফলে যে কানেকশনের কথা যেটা বলতে, ছাত্রদল যে ছাত্রলীগ না, এই জিনিসটা বোঝানোর 20 দিনের ব্যাপার না তো, তার সাথে দীর্ঘদিন থাকতে হবে, বুঝতে হবে, সাধারণ ছাত্রকে তো বুঝতে হবে যে ও আসলে ও কি এটা বুঝতেই তো পারতেছে না, সে কানেকশনই তো তৈরি হয়, এর মধ্যে ইলেকশন চলে আসছে, এটা উঠছেরই তোর বিয়ে টাইপের অবস্থা। কিন্তু 1 বছর কিন্তু সময় গেছে মাঝখানে, 1 বছর সে বুঝেই নাই যে তার ইলেকশনে যেতে হবে। 1 বছরে তারা ওখানে পলিটিক্যাল দলকে দাঁড় করাবে না, কিছুই করে না, কোনো পলিটিক্সই করে নাই তারা। তাহলে হ্যাঁ, কমিটি দিছে কবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটি দিছে ইলেকশনে 1.5 মাস না 2 মাস আগে। কিন্তু 1 বছর তারা তাহলে কি করলো? 1 বছর তারা, বললাম তো, তারা ওই যে লিপ সার্ভিস দিচ্ছে, 1 বছর তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন বিষয়ের উপরে, প্রোডাক্টিভ মানে গঠনমূলক, যেটা কোনো কিছু গঠন করা, যেটা রাজনীতি বলে, তাই না, সেটা না করার ফলে, যেটা আগে আলোচনা করলাম। আপনার যে জায়গা দেখেন, জিয়া রহমানের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা অনেক দিক আছে, লম্বা আলোচনা না করে আজকের পরিস্থিতির সাথে রেলিভেন্ট যে আলোচনাটা, সেটা হলো কি, জিয়া রহমান, ধরেন আপনি জিয়া রহমানের আমলে বিএনপি করতে চান, খুব ভালো মানুষ, খুব মেধাবী, খুবই, আপনি যাই হাজির হইলেন, উনি তখন আপনাকে বলবে যে ঠিক আছে, এই কর্মশালা আছে, এই ব্যাপার আছে, দফা আছে, এই কর্মশালাগুলো তোমার পছন্দ কিনা, পছন্দ হলে পড়ে আসছে, ওকে, তাইলে তুমি চলে যাও প্রশিক্ষণ কর্মশালায়। আপনি ওই প্রশিক্ষণ কর্মশালায় যাবেন, ওখানে 3 সপ্তাহের একটা ট্রেনিং বা 1 মাসের একটা ট্রেনিং ছিল, ছুটির দিনগুলোতে হবে, সেখানে আপনাকে প্রশিক্ষণ দেওয়ানোর ব্যবস্থা করা হতো, যে রাজনীতি করলে তোমার আচরণ এরকম হবে, তোমার ব্যক্তিগত সততার ব্যাপারে এরকম হবে, তোমার জীবিকার ব্যাপারে এরকম স্বচ্ছতা থাকতে হবে। এই যে পলিটিক্স মানে কি, পলিটিক্স মানে হলো একটা এথিক্স, একটা নীতি, সেই নীতিটাকে নানা ওয়েতে প্লে করা, দ্যাট ইজ পলিটিক্স। আহামরি কিছু না, এটা মানে সহজ করে বলে স্যার আছে রাষ্ট্রবিজ্ঞানের। তো পলিটিক্স একটা এথিক্স, যেটা ডে টু ডে পাবলিকের জীবনকে উন্নত করার জন্য প্রথমত কমিউনিটি, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র, এই বিগ স্কেলে দেখা, এই তো সেইটা যে করবে তাকে এডুকেটেড করতে হবে না। এখন এটা একটা কৃষকের যে এডুকেশন একরকম হবে, একজন শিক্ষকের একরকম হবে, একজন ইঞ্জিনিয়ারের একরকম হবে, যার যার অনুযায়ী। কিন্তু বাংলাদেশের ব্যাপারে, ধরেন আপনি বিএনপির কর্মী হবেন, জিয়া রহমানের আমলের কথা বলছি, বাংলাদেশের ব্যাপারে আপনার আচরণ কি হবে, আপনার দৃষ্টিভঙ্গি কি হবে, তার জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। জিয়া রহমান দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বিএনপির কোনো নেতা, কোনো কর্মী, কোনো দল, কোনো সংগঠন, কোনো অঙ্গ সংগঠন কেউ কোনোদিন এটা আলোচনা করছে যে এই জিনিসটা দরকার? আলোচনা করছে কি? দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, হ্যাঁ, আমার নেত্রী আমার মা, জেলে থাকতে দিব না, মিছিল করতে করতে যায় জেলে দিয়ে আসছে। এ তো রাজনীতি, এই রাজনীতি হয়েছে। কোনোদিন উল্টায়ও দেখা নাই, যেরকম একটা প্রশিক্ষণের ব্যাপার ছিল। সেই প্রশিক্ষণ যদি আপনি ছাত্রদলের মধ্যে জারি রাখতেন, এটা আপনার আন্দোলন সংগ্রামের পাশাপাশি পুরা সময় ধরে যদি জারি থাকতো, ট্রেডিশন আকারে থাকতো, আপনার নতুন করে তো 5 তারিখের পরে আপনার রাজনীতি করার চিন্তাই করার দরকার, আপনার ছিল আপনার মধ্যে, আপনার আবিষ্কার করতে হবে কেন? এটা মঙ্গল গ্রহ থেকে আসতে হবে কেন? এটা তো আপনার মধ্যে ছিল, এই রাজনীতিটা। আপনি সেই আপনার ক্লোজ করে দিয়ে আপনি নেতা নির্ভর একটা সংগঠনে পরিণত হয়েছেন, আর বিশাল সংগঠন, আমার বিশাল জনপ্রিয়তা, এগুলো আপনি ছড়াচ্ছেন। আপনার বলছে এটা নেতার নির্ভর সংগঠন, এটা জনগণ নির্ভর সংগঠন। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। বিএনপি কি বাংলাদেশ? বিএনপি একটা ন্যাচারাল ফেনোমেনা। বিএনপি করার জন্য আপনার আর কিছু লাগে না, আপনার কোনো নেতা পদ পদবি, হ্যাঁ, 10 পয়সার চা খাইতেও হয় না, আপনার কিছুই লাগে না। কিন্তু আপনি বিএনপি করতে পারবেন না, কারণ বিএনপি রাজনীতিরা ভালো, কিন্তু যারা এই রাজনীতি ক্যারি করে তাদের কারণে আপনি এটাকে ভালোবাসতে পারবেন না। ফলে এই জন্য বিএনপির উচিত ছিল 5 তারিখের পরে প্রথমে তার দলের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালানো। এত বড় সংগঠন দিয়ে কি হবে? জনগণ কাঁদতেছে, পিপল আর ওয়েটিং ফর বিএনপি। বিএনপি তো জনগণের দিকে যাচ্ছে না। বাংলাদেশ নিডস বিএনপি, এটা বিএনপি বুঝতে পারতেছে না, বাংলাদেশ বুঝতেছে। প্রফেসর মেজবা, জিয়াউর রহমানের যে আদর্শ বা জিয়াউর রহমান বাংলাদেশকে যেভাবে দেখেছে, অনেকে বলেন যে বিএনপি যদি এটাকে ধরে রাখে তার জন্য আলাদা বয়ান তৈরি করানোর প্রয়োজনই পড়ে না। কিন্তু বিএনপি সেই বয়ানটা থেকে সরে আসলো,
এটা হলো দুঃখজনক ঘটনা। আরেকটি দুঃখজনক ঘটনা, বিএনপির বয়ান তৈরির ব্যাপারে যারা এখন সহযোগিতা করছে তারা অতীতে বিএনপি কখনো ছিল না বা বিএনপির পক্ষেরও কেউ ছিল না। এটি কিভাবে ঘটলো? জিয়াউর রহমান রাজনীতিতে আসার পর, তার দল গঠনের করার পর প্রথম যে সিগনিফিকেন্ট ঘটনাটা তিনি ঘটাইলেন, একটা হচ্ছে তিনি পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ফিরিয়ে নিয়ে আসলেন। কথা বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন। হ্যাঁ, বহুদলীয়, সরি আমি এবং এখানে একটা রেকর্ড কিন্তু যে পৃথিবীতে কোনো সেনা প্রধান ওটা আমি বহুদলীয় গণতন্ত্র রেকর্ড নেই। জি, আমি মূলত বহুদলীয় গণতন্ত্রের কথাই বলছি। আর পাশাপাশি তিনি প্রেসিডেন্সিয়াল সিস্টেম নিয়ে আসলেন। এটি আসার পরে তিনি বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসার সাথে যে কাজটা করলেন, তিনি বাকশাল পরবর্তী রাজনীতিতে তিনি রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ছিল, যারা বাকশালের মধ্য দিয়ে যারা নিষিদ্ধ ছিল তাদেরকে আবার তিনি রিভাইভ করলেন, তারা চলে আসলেন, ইনক্লুডিং আওয়ামী লীগ, ইনক্লুডিং জামাত ইসলাম, সবাইকে তিনি নিয়ে আসলেন। তো তার যে এই যে ইনক্লুসিভ চিন্তাধারাটা, এটা একটা জিনিস। নাম্বার 2 হচ্ছে সংবিধানে যে ৫ম সংশোধনী তিনি করলেন, দিস ইজ দ্য ফিলোসফিক্যাল বেসিস অফ দ্য বিএনপি পলিটিক্স। এখানে দুইটা সিগনিফিকেন্ট জিনিস আছে। একটা হচ্ছে তিনি সেকুলারিজমের বদলে সেখানে লিখে দিলেন যে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটা নানানজন নানানভাবে ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করা যায়। অনেকে বলবে রাজনীতিতে ধর্মের ব্যবহারে এই সেই নানান কথা বলা যায়, কিন্তু জিয়াউর রহমানের চিন্তাটা এখানে ছিল যে সেকুলারিজমকে তিনি মনে করলেন যে এটা বাঙালি মুসলমান এবং বাংলাদেশের মানুষের যে ধর্মীয় মূল্যবোধ তার সাথে সেকুলারিজমের যে তাত্ত্বিক ধারণা, এটা সাংঘর্ষিক, এটা মানুষ মেনে নিবে না। এবং সেকুলারিজমের আপনি এটা নিয়ে পড়াশোনা করেন, দেখবেন যে মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে কোথাও সেকুলারিজমের কথা, সেকুলার রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। আরেকটা বোধহয় যোগ করতে পারেন আপনি, সেটা হলো সেকুলারের বিষয়টা যেটা ধর্মনিরপেক্ষ করা হয়েছে। সেকুলার একটা অর্থ, আর ধর্মনিরপেক্ষ বলতে ব্যাখ্যা দেওয়া ছিল ধর্মনিরপেক্ষতা মানে ইসলাম বিরোধী, এরকম একটা ওটা অনেক কনসেপ্ট তৈরি করেছে। ওই আলোচনায় আর না গেলাম আমি, সিম্পলি আমি বললাম যে এই কনসেপ্টটা এদেশের ধর্মভীরু মানুষ, প্রত্যেকটা গ্রামের মহিলা মানুষ আজান শোনার সাথে সাথে মাথায় কাপড় দেয়, এই যে একটা ধর্মীয় মূল্যবোধ বা কালচার, কালচার, এইটাকে তিনি কিভাবে রাষ্ট্রীয়ভাবে একটু সম্মান জানানো যায়, রাষ্ট্রীয়ভাবে এটা ইনক্লুসিভ করার জন্য তিনি এই জিনিসটা নিয়ে আসলেন। পাশাপাশি তিনি কি করলেন, বাঙালি জাতীয়তাবাদের কথাটা উঠায় দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদটা তিনি নিয়ে আসলেন। তাহলে মোটা দাগে দুইটাকে যদি ব্যাখ্যা করি, এর ফিলোসফিক্যাল ইয়েটা দাঁড়াইলো এটা যে বিএনপির রাজনৈতিক দর্শনটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, এর মধ্যে দিয়ে আরেকটা হচ্ছে ইসলামী মূল্যবোধ। দুইটা জিনিস তিনি নিয়ে আসলেন। এবার বাংলাদেশি জাতীয়তাবাদ জিনিসটা কি, তিনি এখানে বললেন যে ন্যাশন বিল্ডিং এর জন্য জাতি ধর্ম বর্ণ কোনো বিভাজন করা যাবে না, সবাই আমাদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি, স্টেট ন্যাশনাল আইডেন্টিটি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশি। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বাঙালি, কে উপজাতি, অন্য কোনো আর ব্যাখ্যা নেই। প্লাস আপনি বাঙালি পরিচয়টা দিতে গেলে আপনার স্বাধীন দেশের অস্তিত্ব তো ফুটে উঠছে না। আপনি আরেকটা দেশেও বাঙালি আছে, বাঙালি অধ্যুষিত একটা এলাকা পশ্চিমবঙ্গ, তো আপনাকে দ্বিতীয়বার বলতে হবে যে আপনি কোন দেশের, আপনি বাংলাদেশের নাকি ইন্ডিয়ার, আপনি ভারতীয় বাঙালি না আমেরিকান বাঙালি, হ্যাঁ সেটা পরিচয়, কুচবিহারের বাঙালি। তাহলে কি দাঁড়াইলো, আপনি স্বাধীন একটা দেশ হওয়ার পরে আপনি এমন একটা ন্যাশনাল আইডেন্টিটি এমন ভাবে দিচ্ছেন যেখানে আপনার স্বাধীনতার চেতনা ফুটে উঠছে না, আপনি যে স্বাধীন এই জিনিসটাই ফুটে উঠছে না। সেখানে সেকেন্ড টাইম আপনি বাঙালি পরিচয় দিলে সেকেন্ড টাইম আপনাকে বলতে হবে যে আমি হচ্ছে বাংলাদেশের বাঙালি। তো এগুলো জিনিস চিন্তা করে ন্যাশনাল ইন্টিগ্রেশনকে শক্তিশালী করার জন্য জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের কনসেপ্টটা নিয়ে আসলেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদের বহু ব্যাখ্যা আছে। এখন কথা হচ্ছে এইটা যদি আপনার পলিটিক্যাল ফিলসফি হয়, তাহলে আমার রাজনৈতিক কর্মীদেরকে আমি এটা নিয়ে প্রশিক্ষণ দেই না কেন? রাজনৈতিক কর্মী বাদ দিলাম, আপনি গত 15 বছরে আপনি দেখাইতে পারবেন না একটা জাতীয় নেতৃবৃন্দ কোনো একটা জনসভায় গিয়ে বাঙালি জাতীয়তাবাদের, বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে একটা কথা বলেছিলেন। আমাদের তো কাজ হচ্ছে, আমরা যারা এই রাজনীতির ইয়ের সাথে আমরা সমর্থন করি, আমাদের কাজ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী যে বয়ান, যে ন্যারেটিভ দীর্ঘদিনে তৈরি করা হয়েছে, যেটার সাথে হিন্দুত্ববাদ মিশ্রিত, এবং বাঙালি জাতীয়তাবাদকে দেখানো হয়েছে আপনি যত বেশি হিন্দু কালচার এখানে উপস্থাপন করতে পারবেন তত বেশি আপনি বাঙালি। এই যে জিনিসটা, এই ন্যারেটিভটাকে যে ভেঙে দিতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদের ন্যারেটিভ দিয়ে, এটা কেন আমরা করছি না, বিএনপি কেন সেটা করছে না, সেই প্রশ্নটা হচ্ছে মুখ্য। এই ন্যারেটিভের মধ্যে যদি আমি থাকি, তাহলে জুলাই নিয়ে আমার নতুন কোনো ন্যারেটিভ আমাকে দাঁড় করানোর প্রয়োজন নাই। এই কারণে যে ছাত্ররা এই ন্যারেটিভটাকেই ধারণ করে এবং এই ন্যারেটিভটাকে, এই বাঙালি জাতীয়তাবাদী যে ন্যারেটিভটা, এটাকেই ছাত্ররা কিন্তু এখানে পরাজিত করেছে। কারণ যা কিছু হয়েছে
এই বাঙালি জাতীয়তাবাদী ন্যারেটিভ দিয়ে এখানে যত দুর্নীতি, যত গুম, যত খুন, সমস্ত কিছু এই ন্যারেটিভকে কেন্দ্র করে, এই বাঙালিত্ব দেখাইতে গিয়ে, উগ্র বাঙালিত্ব দেখাইতে গিয়ে সবকিছুকে লেজিটিমাইজ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেটার বিপরীতে আমি কোনো ন্যারেটিভ তৈরি করছি না, এবং আমার যেটা ন্যারেটিভ আছে সেটা নিয়েও আমি কোনো কথা বলছি না। দ্যাট ইজ দ্য প্রবলেম। রাইট। রাজুল রনি, কি বলবেন আপনি? এখানে বাংলাদেশি জাতীয়তাবাদের জায়গাটা কি, এটা হলো স্টেটহুড ন্যাশনালিজম, আর বাঙালি জাতীয়তাবাদ হলো ট্রাইবাল পরিচয়, এটা হলো টুঙ্গিপাড়ার পরিচয়, গোত্রবাদী। আর আমার বাঙালি জাতীয়তাবাদ কথাটা শুনলেই আমার ওই যে পুরানো স্কুল লাইফে যে গুহা মানব, মানুষ পড়তো, গুহায় আসতো, তারপর গোত্রভিত্তিকভাবে শিকার করতে চাইতো, একটা পশু আইনা বাঘ বাটোয়া করে খাইতো, সেটাই মনে হয়। এবং আওয়ামী লীগের রাজনীতি দেখেন একদম ওই জিনিস, ওই গুহা মানব, একটা নাও, একটা প্রজেক্ট ধরো, বাঘ বাটোয়া করে খাও, মুজিব পরিবারের মধ্যে দাও, আর এই পূজা করো এখানে, ওই গোত্র প্রধানকে পূজা করো, এবং নির্বাচন করার মাধ্যমে ভোটবিহীন নির্বাচনের মধ্যে একটা ইলেক্টেড কিং বানাও, রানীমা বানাও। হ্যাঁ, ফলে মডার্ন স্টেটের মধ্যে এই জিনিস চলে না। জিয়া রহমান জাতীয় বাংলাদেশি জাতীয়তাবাদকে বলছিল, এটাকে বলছিল সার্বিক জাতীয়তাবাদ। সার্বিক জাতীয়তাবাদ এটা অনেক লম্বা ব্যাখ্যা, জাস্ট একটা পয়েন্ট হলো সার্বিক জাতীয়তাবাদটা মানে হলো বিশ্ব বাঙালির একটাই দেশ বাংলাদেশ, আপনি যেই জায়গার বাঙালি হন না কেন, বাংলাদেশ হলো আপনার একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটি। বাংলাদেশের জাতীয়তাবাদটা কি তার একটা একদিক থেকে ব্যাখ্যা করলেন, কিন্তু আরেকটা যদি আপনি সিভিলাইজেশনাল আইডেন্টিটি কি, যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দেয়, ইরান যুদ্ধটা যখন হইল, এটা তো একটা পিওর মূল্যতন্ত্র, এবং এইটার যারা সেকুলার মডার্নিটিতে বিশ্বাসী তারা ইরানের এই গভর্নমেন্টের পতন চায়, এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াই ছিটায় আছে, এবং এই যে ইসলামী প্রজাতন্ত্র এটার বিরুদ্ধে তারা সর্বোচ্চ পরিশ্রম করে বা চেষ্টা করে, মতামত তৈরি করে। তো যেই আমেরিকা বা ইসরায়েল অ্যাটাক করলো, এবং যখন তারা আশা করলো যে এই সেকুলার অংশটাকে, এই প্রো ওয়েস্টার্ন অংশটাকে এই ইরানের রেজিম চেঞ্জের জন্য তারা কাজে লাগাইতে পারবে, তারা প্রত্যেকে বললো যে না, ইরান আমাদের প্রাইড, এটা একটা সিভিলাইজেশন, সে পৃথিবীর যেখানেই থাকুক, এই সরকারকে তার যতই অপছন্দ হোক, ইরানের সার্বভৌমত্বের উপরে কারো আঘাত, তার মিত্র হোক সে, তার কিন্তু মিত্র, সেটা মাইনা নিবে না, কারণ তার অস্তিত্বের অংশ হইল ইরান, সে যেখানেই থাকুক। বাংলাদেশি জাতীয়তাবাদ জায়গাটা যখন আপনি পৌঁছাবেন, আপনি ওই রকম একটা জায়গায়, আপনি নিউ ইয়র্কে থাকেন অসুবিধা নেই, আপনি মোজাম্বিকে থাকেন কোনো সমস্যা নেই, বাংলাদেশ আপনার ওইরকম একটা আবেগের জায়গা। একইভাবে ইসরায়েল, ইহুদিরা সারা পৃথিবীতে ছড়াই ছিটাই আছে না, ইসরায়েলের ব্যাপারে তো একটা ইমোশন কাজ করে, হ্যাঁ, ইন্ডিয়ার ব্যাপারে একটা ইমোশন কাজ করে, হিন্দুস্তান হামারা হিন্দুস্তান, হ্যাঁ, যেটা ভাগ হয়েছে পরে যদিও। তো ফলে এইরকম যে একটা মানুষের একটা কমিউনিটি, একটা 40-45 কোটির একটা কমিউনিটি বাঙালি পৃথিবীর, তার কোথাও কোনো রাষ্ট্র নাই বাংলাদেশ ছাড়া, রাইট, অন্যরকম আবেগ। হ্যাঁ, তো ফলে আপনার এই তাহলে আপনি কোন জায়গাটায় ধরেন? জিয়া রহমান যে গ্লোবাল লিডার হইল, একটা লোক মারা গেল, তার মারা গেল কেন? তার 2 দিন পরে কোথায় যাওয়ার কথা? যুদ্ধ থামাইতে যাওয়ার কথা, এত বড় যুদ্ধ, সে যুদ্ধ থামাইতে যাবে একটা গরিব দেশের একটা প্রেসিডেন্ট, কেন? কারণ সে পুরা গ্লোবাল কমিউনিটির একটা বড় অংশ, তার লিডার সে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক, সে একটা পুরা কমিউনিটির লিডার, সে একটা রাষ্ট্রের না, কিন্তু শুধু এই কমিউনিটির সংখ্যাটা অনেক বড় পৃথিবীতে। গ্লোবাল কমিউনিটি চিন্তা করেন কত 5 বা 6 7ম নাম্বার কমিউনিটি আমরা, এথনিক্যাল কমিউনিটির কথা যদি চিন্তা করেন। তো সেদিক থেকে এইরকম একটা জায়গায় আপনাকে ডেফিনেটলি একটা ইনক্লুসিভ, যেটাকে আমরা বলি যে একটা মধ্যপন্থার রাজনীতি, যেখানে মূল্যবোধ হিসাবে ডেফিনেটলি ইসলামের আলোকে আসতে হবে। কারণ হলো এভরি ভার্চু, যেটাকে আমরা বলি যে আপনার মূল্যবোধ, বা বাংলা যেটাকে বলেন ভ্যালুজ, ইংরেজিতে যেটা ভ্যালুজ বলেন, ভ্যালুজ মানুষ ক্রিয়েট করে না। অন্যের হক নষ্ট করা খারাপ, এই বোধ অলওয়েজ আসে ডিভাইন ভাবে, এটা রিলিজিয়াসলি আসে, এটা মানুষ অ্যানিমেলিস্টিক, যাতে অন্য আলোচনা স্পিরিট মানুষের মধ্যে থাকে। ফলে এখানে আমাদের ইসলামের জায়গাটা বুঝতে হবে যে এটা হলো আমাদের এই যে আব্রাহামিক ট্রেডিশনের মধ্যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আমরাও এই গ্লোবাল সিভিলাইজেশনের পার্ট, কিন্তু আমাদেরকে সবসময় ঠেলে দেওয়া হয়েছে বাঙালি জাতীয়তাবাদের নামে একটা ইন্ডিক বেদান্তিক সিভিলাইজেশনের দিকে। আমরা যে একেশ্বরবাদী আব্রাহামিক সিভিলাইজেশনের পার্ট, গ্লোবাল সিভিলাইজেশনের পার্ট আমরা, কিন্তু সেদিকে আমাদের যাইতে দেওয়া হয়নি। জিয়া রহমান এই জন্য এখানে বাজার ওপেন করা, হ্যাঁ, আমেরিকার সাথে একদিকে দেখেন কি সম্পর্ক, মিডল ইস্টের সাথে আবার সম্পর্ক তৈরি করতেছে, হ্যাঁ, আবার এখানে উৎপাদনমুখী একটা জনগোষ্ঠী তৈরি করতেছে, কর্মমুখী একটা জীবনের দিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো বাংলাদেশকে যে সবার আগে বাংলাদেশ বলি না, হ্যাঁ, এই যে বাংলাদেশকে একটা সিভিলাইজেশন হাব আকারে তৈরি করার যে পলিটিক্সটা,
এইটাই তো জেনজি চাইছিল, সে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাইছিল, যেটা জিয়াউর রহমান করেছিলেন। হ্যাঁ, জিয়াউর রহমান করেছিলেন। ফলে এই জন্য আমি বলছি আমাদের ন্যারেশনটা কি, আমাদের ইতিহাসটা কি? আমাদের ইতিহাসটা হলো উই রিভোল্ট টু বিদায় পৃথিবী। এর মধ্যে আপনার ইতিহাস আছে সংক্ষিপ্ত। প্রফেসর মেজবা, আপনার কাছে যাই আমরা। সেটি হলো যে আপনি দেখেছেন যে কিছু কিছু মিডিয়া কিছু কিছু সংবাদ করেছে ডাকসু নির্বাচনের পরে, যে ডাকসুর ফলাফলে বিএনপি বিব্রত, জামাত উচ্ছ্বসিত। এখন প্রশ্ন এসছে যে এই নির্বাচনটা কিন্তু অনেকে ছোট আকারে দেখাচ্ছে, অনেকে বলছে যে এটা জাতীয় নির্বাচন কোনো প্রভাব ফেলবে না, এটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু যেটা রনি একটু বারবার বলার চেষ্টা করেছেন যে নতুন 5ই আগস্টের পরে কিন্তু চিন্তা চেতনার একটু আলাদা, এটা জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না, এটা একথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এটা আপনি নিজেও বলেছেন। এখন আমার প্রশ্নটা হলো যে তাহলে কি এই যে একটা ঘটনা ঘটলো, জাকসুতে কোনো দলের শক্তিমত্তা আমরা দেখছি, তারা শক্তিশালী হয়ে উঠেছে, ডাকসুতে আমরা ফলাফলই দেখলাম, রাজনীতিকে নতুন কোনো হিসাব নিকাশ শুরু হলো? হিসাব নিকাশ তো 5 তারিখেই শুরু হয়ে গেছে, 5 তারিখের আগের থেকে হিসাব নিকাশ তো নাথিং নিউ, কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এই নির্বাচনের আগে মানুষ টের পাচ্ছিল না হিসাব নিকাশটা কেমন হবে। হ্যাঁ, যারা বলছে যে ডাকসু নির্বাচনের প্রভাব পড়বে কি পড়বে না, এই কথা, এই আলোচনাটা যারা নিয়ে আসছেন, তারা এটা পলিটিক্যালি বলতে পারেন, এটা জয় পরাজয়ের ভিত্তিতে নানান ধরনের পলিটিক্যাল কথা, এটা পলিটিক্যাল সোসাইটিতে এই কথাটা থাকে। কিন্তু সেটা যদি আমি বাদও দেই, প্রভাব ধরলাম যে প্রভাব নাই, মেসেজ তো আছে। জি, তা আমি যদি এখান থেকে মেসেজটাও যদি আমি ধারণ করতে না পারি, মেসেজটাকে যদি আমি অ্যাড্রেস করতে না পারি, তাহলে আমি বলবো যে তারা বাংলাদেশের রাজনীতিতে তারা ফেল্ড। কেউ যদি আমি আপনি যেই হোক, ABCD যাই হোক, যদি এটা ধারণ করতে না পারি, তাহলে ওই যে বললাম যে অ্যাডাপ্টেশন ক্রাইসিসে আমি ভুগছি, অর্থাৎ নিউ এক্সপেকটেশনকে আমি অ্যাডাপ্ট করতে পারছি না। তাহলে অ্যাডাপ্টেশন ক্রাইসিসে যদি আমি অলরেডি থাকি, এই চ্যালেঞ্জ যদি আমি নিতে না পারি, তাহলে আমি তো ফেল করব। আমাকে ফেল করতেই হবে, সিচুয়েশন আমাকে ফেল করাবে। সো রাজনৈতিক দলগুলোর এখন উচিত হবে যে নতুন এক্সপেকটেশনকে ধারণ করা, পুরাতন থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসা। এটা ছাত্ররা কোনোদিনও গ্রহণ করবে না। আমি কি বললাম, যদি কিয়ামত হয়ে যায়, আরও যদি লাশের পর লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোনোদিন 5 আগস্টের পূর্বের ক্যাম্পাসকে নিতে দেবে না। এটা যদি কেউ অস্বীকার করে, তাহলে সে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা বুঝতে হবে। এজলগম রনি, জাতীয় নির্বাচনের ঠিক 5 মাস আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, এবং আপনি দেখেছেন যে এনসিপিরও কিন্তু একটা বিপর্যয় ঘটেছে ডাকসু নির্বাচনে। এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এটা মন্তব্য করেছেন, কোট আনকোট, যে এনসিপি এবং বিএনপির জন্য একটি কঠিন বার্তা। আসলে কি কঠিন? এনসিপি এবং বিএনপির জন্য কঠিন বার্তা বটেই, এবং এই আলোচনায় এটা আপনি দেরিতে হইলেও এই পয়েন্টটা রেজ করলেন যে এনসিপি বা এনসিপির যে ছাত্র সংঘ বাকশাস যেটা, তাদের এই পরিণতি কেন হলো? বিএনপির কথা বাদ দিলাম, যে বিএনপি লম্বা সময় ক্যাম্পাসের বাইরে ছিল, বা কিন্তু এই সংগঠনগুলো তো ছাত্র শক্তি এবং নানাভাবে ক্যাম্পাসে আন্দোলনের শক্তি। বাকের পরিচিত মুখ, হ্যাঁ, আব্দুল কাদের, হ্যাঁ, এরা তো ওমামা, হ্যাঁ, এরা তো অনেক বড় ফেস আন্দোলনের, হ্যাঁ, মানে আমাদের ন্যাশনাল হিরো আপনার জুলাই আগস্টের। তো তাদের এই পরিণতিটা ডেফিনেটলি এটা অ্যালার্মিং। সেক্ষেত্রে যেটা হলো যে হ্যাঁ, এই জন্য আমি বলতেছি যে এখানে যদি জামাত শিবির বা জামাত যদি মনে করে তাদের রাজনীতিটা উইন করছে, তাহলে ভুল হবে। কারণ এখানে তাদের রাজনীতিটা উইন করলে তাদের ট্যাকটিক্সটা উইন করছে, ট্যাকটিক্সটা উইন করছে। কারণ এখানে যদি রাজনীতি উইন করতো, তাহলে উমামার উইন করার কথা, বাকেরের উইন করার কথা, কাদেরের উইন করার কথা, মানে জুলাইয়ের পরে বা জুলাইয়ের ফেজ, হ্যাঁ, এগুলোর মধ্যে দিয়ে। ফলে স্ট্র্যাটেজির ক্ষেত্রে এটা উইন করছে। আমি যেটা বলি যে দেখুন, রাজনীতিটাকে এই যে আমরা এমন বা রাজনীতি দেখতে চাই যেটা ডোমিনেন্ট হবে না, পিপুল ডোমিনেন্ট হবে, বা নাগরিক সেই প্রধান হবে, তার উপর কেউ খবরদারি করবে না। এটা কারণটা হলো জেনজিরা কারা, জেনজিরা কোন সমাজের মানুষ? জেনজিরা রিয়েল সমাজের মানুষ না, তারা ভার্চুয়াল সোসাইটির লোক। ভার্চুয়াল সোসাইটিতে ঘটনাটা কি ঘটে এটা আমি বহুবার ব্যাখ্যা দিচ্ছি। ভার্চুয়াল সোসাইটিতে ধরেন আপনি একটা পোস্ট দিলেন, যেমন আমি কি করছি, আমি যখন জামাত শিবিরের সমালোচনা করি, আমার যখন অকথ্য ভাষায় গালাগালি করে, আমি ধুমায়া ব্লক করি। আবার ধরেন বিএনপির একটা সমালোচনা, বিএনপির লোকজন গালাগালি করে, আমি ধুমায়া ব্লক করি, কারণ পরিবেশ নোংরা করে ফেলে। আপনার অপছন্দের একটা বক্তব্য কেউ দিচ্ছে, আপনি ব্লক দিয়ে আপনি স্বাধীন জগতে চলে যাচ্ছেন। হ্যাঁ, ফলে এই যে একটা ভার্চুয়াল সোসাইটিতে আপনি একটা স্বাধীনতা এক্সারসাইজ করার মধ্য দিয়ে আপনার মেন্টালিটির মধ্যে কিন্তু একটা স্বাধীনভাবে বিচরণ করার
একটা আকাঙ্ক্ষা চরমভাবে জাগ্রত হয় যে আমার যেটা অপছন্দ আমি এটা ব্লক করে দিই, আমার মতো করে আমি আমার পছন্দের এরিয়ার মধ্যে থাকবো। ফলে আমাদের এখানে রাজনৈতিক কালচারে যেটা হয়, দলগুলো যখন যাইচা পইরে আমি নেতা আমি বড় বহর নিয়ে যায়, তারপর সে শো আপ করে, শোডাউন করে, প্রভাব বিস্তারের চেষ্টা করে, হ্যাঁ নানাভাবে করে আপনি তাকে বাগে রাখার চেষ্টা করে, তাকে তার অধীনস্থ করার চেষ্টা করে। এই জিনিসগুলো জেনজি পছন্দ করে না। অ্যাবসোলিউটলি এমন একটা ওয়েস্টার্নাইজড ফ্রিডমের মানে ধারণার মধ্যে বসবাস করে ভার্চুয়াল সোসাইটিতে, যেটা তার জীবনকে খুবই স্মুথ করে। তার যে গান ভালো লাগতেছে না আনসাবস্ক্রাইব করে নতুন সাবস্ক্রিপশনে চলে যাচ্ছে, যে বন্ধু ভালো লাগতেছে না ওই পেজ ব্লক, নতুন পেজে চলে যাচ্ছে। ফলে এই যে ফ্রিডম এক্সারসাইজের যে ভার্চুয়াল রিয়ালিটিতে সে থাকে, ভার্চুয়াল সোসাইটিতে থাকে, এই জিনিসটা সে অ্যাকচুয়াল সোসাইটিতে কায়েম করা দেখতে চায়। রাইট। এখন এই অ্যাকচুয়াল সোসাইটিতে কায়েম করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি ডমিনেন্ট হয় তার চেয়ে তো ডিস্টার্ব। সে তো দেখতে চায় যে রাস্তা ক্লিন থাকবে, মিছিল কারণে সে 2 ঘন্টা বসে থাকতে রাজি না জ্যামে। কিন্তু আপনি দেখতেছেন এখানকার যে রাজনৈতিক পরিমণ্ডল, তাতে সে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নেতা। কিন্তু ও সারা জীবন এক্সারসাইজ করতে সারাদিন ওর সেলুলাইট ফোনের মাধ্যমে, সেখানে ওই গুরুত্বপূর্ণ। ওর অপছন্দ হলে ও বিকল্প পছন্দ মানে চুজ করার সুযোগ পাচ্ছে, কিন্তু রিয়েল সোসাইটিতে এটা আপনি দিচ্ছেন না তাকে। ফলে তার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়েছে, এবং যেটা 5 তারিখে সে যেটার কারণে সে আসলে রিয়্যাক্ট করছে, নন পলিটিক্যাল বলা মানে রিয়্যাক্ট করছে। ফলে এখানে তার মানে কি, এই রিয়েল সোসাইটিতে জেনজি যে শুধুমাত্র তার ফ্রিডমটা চাচ্ছে, এই ফ্রিডমটা এক্সারসাইজ করার জন্য অভ্যুত্থানে সে বৃহত্তর অর্থে একবার নামছে, তার মানে সে বারবার নামবে এটা মনে করার কোনো কারণ নেই। ফলে দায়িত্বটা হলো পলিটিক্যাল পার্টির যে অ্যাকচুয়াল সোসাইটিতে যতটা পারা যায় একটা ফ্রিডমের পরিবেশ নিশ্চিত করা, তার অধিকারটাকে প্রাধান্য দেওয়া, তাকে প্রাধান্য দেওয়া, তার নেতা না। সে নাগরিক আগে যাবে, নেতা আগে যাবে না। নাগরিক সেবাটা আগে পাইতে হবে, সরকারি কর্মচারী না, আমলাতান্ত্রিক একটা বাংলাদেশ না, একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশের কথা যেটা বারবার বলতেছি, এইটাই হলো আকাঙ্ক্ষা। এবং নাগরিক ভিত্তিক বাংলাদেশের জন্য যে রাজনীতি দরকার, যে রাজনীতি দল দরকার, যার মধ্যে প্রচুর স্পেস আছে, যাকে 10টা গালি দিলেও সে চুপ করবে, সরি পরে আর করবো না, এইরকম একটা রাজনীতি দরকার চাই। রিয়েক্টিভ পলিটিক্স আমরা আর দেখতে চাই। রেজাউল করিম রনি এবং মেজবাউল আজম সওদাগর, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।